নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। পুলিশের উপর আক্রমণ, একাধিক প্রতারণার অভিযোগ, কুলতলি কাণ্ডে গ্রেপ্তার মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। জালে সিপিএম নেতা মান্নান খানু। মান্নানের ভেড়িতেই গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। এরপর পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার সাদ্দাম সর্দার। সাদ্দামকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। পুলিশের সাঁড়াশি অভিযানে সাফল্য, পাকড়াও কুলতলি কাণ্ডের মাস্টারমাইন্ড সাদ্দাম। জালে কুলতলির সিপিএম নেতা মান্নান। কুলতলিতে পুলিশের ওপর হামলা, পুলিশকে লক্ষ্য করে গুলি। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। খোঁজ মেলে না ভাইয়েরও। এরপর থেকেই পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় চিরুনি তল্লাশি। অবশেষে মিলল সাফল্য। কুলতলি থেকে গ্রেপ্তার মূল পাণ্ডা সাদ্দাম সর্দার, জালে কুলতলিরই সিপিএম নেতা মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনে শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করি। ঘটনার সূত্রপাত গত সোমবার কুলতলির জালাবেরিয়ার পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসা রমরমা। সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ। সোমবার সকালে অভিযুক্তকে ধরতে এলাকায় পা রাখা মাত্রই বাধার মুখে পড়ে পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সাদ্দাম অনুগামীরা। সেদিন থেকেই পলাতক সাদ্দাম। পুলিশের ওপর হামলায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাইদুলও অভিযুক্তের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে। সেখান দিয়ে সাদ্দাম পালিয়ে যায় বলে ধারণা করে পুলিশ। সুড়ঙ্গটির মুখ পার্শ্ববর্তী একটি খালে। এরপরই এলাকায় চিরুনি তল্লাশি। আছি যে ঠাকুরার নদী, সেই ঠাকুরার নদী যে সাদ্দামের যে বাড়ির পেছন থেকে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ যে খাল হয়ে কাগড়া খাল হয়ে এই কিন্তু ঠাকুরার নদীতে এসে পড়েছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিন্তু নদীর এদিকটা সোজা চলে গেছে পয়তারহাট, মানে সাদ্দামের বাড়ি যেখানে, সেই জায়গায় ইতিমধ্যেই কিন্তু এই জায়গায় যে জায়গায় আমি দাঁড়িয়েছি, এই জায়গায় কিন্তু এর পাশেই কিন্তু যে ভেড়ি, মাছের ভেড়ি মান্নান খানের, সেই মাছের ভেড়িতেই কিন্তু লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। ভেড়িতে গা ঢাকা সাদ্দামের, ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। কুলতলির ঝুপড়িঝাড়ার বাণীরধল এলাকায় মাছের ভেড়ি রয়েছে স্থানীয় সিপিএম নেতা মান্নান খানের। সোমবারের ঘটনার পর সেখানেই আশ্রয় নেয় সাদ্দাম। বুধবার রাতে ভেড়িরই আলাঘরে হানা দেয় পুলিশ। আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। পাশাপাশি গ্রেপ্তার করা হয় সাদ্দামের সঙ্গী মান্নানকেও। সাদ্দাম সর্দারকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমি একটু এই কুড়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করব। এই সেই কুড়ে ঘর, এবং এই সেই কুড়ে ঘরের ভেতরে কিন্তু প্রায় সোমবারের পর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছিল সাদ্দাম সর্দার। সাদ্দাম সহ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করলেও পলাতক সাদ্দামের ভাই সাইদুল, তার খোঁজে তল্লাশি জারি পুলিশের। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। কুলতলিতে পুলিশকে মার, সাদ্দাম সর্দারের সঙ্গে গ্রেপ্তার সিপিএম কর্মী মান্নান খান। মান্নানের মাছের ভেড়িতেই গা ঢাকা দেয় সাদ্দাম সর্দার। সাদ্দামের অপরাধ চক্রে যুক্ত ছিল মান্নানও। নিজেকে সিপিএম এর সদস্য বলে পরিচয় দেয় মান্নান। দাবি পুলিশ সুপারের, ওই নামে এলাকায় দলের নেতাকর্মী নেই। পাল্টা দাবি সিপিএম এর। 5 দিনের পুলিশি হেফাজতে মান্নান। চলতি সপ্তাহের শুরু থেকেই শিরোনামে কুলতলি। পুলিশের ওপর হামলা, গুলি। টানা 2 দিন ফেরার ছিল মূল অভিযুক্তরা। এরপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মূল পাণ্ডাদের টিকি খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে গেছে পুলিশও। মিলেছে সাফল্য। বুধবার রাতেই ধরা পড়েছে কুলতলি কাণ্ডের মাস্টার মাইন্ড সাদ্দাম সর্দার। ধরা পড়েছে সিপিএম কর্মী মান্নান খানও। দাঁড়িয়েছি এই জায়গায় কিন্তু এর পাশেই কিন্তু যে ভেড়ি, মাছের ভেড়ি মান্নান খানের, সেই মাছের ভেড়িতেই কিন্তু লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। এই 65 বিঘা ফিশারি কিন্তু যে এখন যে লিস্ট নিয়েছে, সেই লিস্ট হচ্ছে মান্নান খানের। এই মান্নান খান কিন্তু এই সাদ্দাম সর্দারকে এখানে থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছিল সিপিআইএম নেতা মান্নান খান। ইতিমধ্যেই কিন্তু এখানে খাওয়ার যে মুড়ি থেকে আরম্ভ করে মশার ধূপ, এবং এখানে যে নতুন সিম তোলা হয়েছিল, সেই সিমেরও কিন্তু একটা প্যাকেট পড়ে আছে। কে এই মান্নান খান? কি তার রাজনৈতিক পরিচয়? সূত্রের খবর, নিজেকে সিপিএম এর সদস্য বলে পরিচয় দিয়েছেন মান্নান খান। মান্নানের বাবাও একসময় সক্রিয়ভাবে বাম শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। মান্নানের পরিচয় কি? মানে এও কি এই চক্রের সঙ্গে যুক্ত? এও চক্রের সঙ্গে যুক্ত। এর এগেইনস্টও কেস আছে। পরিচয় আছে? নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। একই সাথে কারবার করে। এই যে এদের একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে। এই টিমরাই এটা করে। যদিও মান্নানের পরিবারের দাবি, আগে সিপিএম এর সঙ্গে যুক্ত থাকলেও এখন আর রাজনীতির সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই। আগে আমি সিপিএম করি, আমি সিপিএম মেম্বার। এখন সিপিএম করেন না? কোনো দলে যায় না, আর কোনো জায়গা। আপনার ছেলে কি সিপিএম দল করে? না, এখন আর করে না, সব বারাঙ্গি দিয়ে সব বসছে।
পুলিশ তো অনেক রকম চক্রান্ত করে দাদাকে ফাঁসানোর জন্য তো তুলে নিয়ে গেছে। কি চাইছেন? ওরা চাইছে বিপদে ফেলার জন্য, ফাঁসানোর জন্য দাদাকে, যে ফিশারিটেরা করে খাচ্ছে না তাদের সেগুলো যাতে না করে খায় তার জন্য দাদাকে ফাঁসানোর জন্য এইগুলো চক্রান্ত করেছে। কারা করেছে? তৃণমূলীরা করেছে। সাদ্দামকে মদত সিপিএম নেতার। তবে কি কুলতলির যাবতীয় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সিপিএম? কেনই সাদ্দামকে গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন সিপিএম নেতা মান্নান খান? উঠছে একাধিক প্রশ্ন। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। বর্ডারকে কেন্দ্র করে যে দুষ্কর্মগুলো হচ্ছে তাতে বর্ডার সিকিউরিটি ফোর্স ডাইরেক্টলি ইনভলভ হয়ে আছে। দুর্নীতিগ্রস্ত এই বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা সজাগ থাকলে এইসব ঘটনা ঘটতে পারে না। মান্নানের সঙ্গে কবে থেকে যোগাযোগ সাদ্দামের? কিভাবে গড়ে উঠল পরিচয়? সত্যিই কি সাদ্দামের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল, নাকি সত্যিই চক্রান্তের শিকার মান্নান? ঘনাচ্ছে রহস্য। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সোনারপুরে জামাল সর্দারের বাড়ি থেকে কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর। সোনারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে জামালের বাড়িতে যান বন দপ্তরের আধিকারিকরা। বুধবারের পর বৃহস্পতিবারও খালি হাতেই ফিরতে হয় আধিকারিকদের। বাইরে থেকে ডেকেও মেলেনি সাড়া, বন্ধ রয়েছে দরজা। সোনারপুরে জামাল সর্দার এখন চর্চিত না। মহিলাকে শিকলে বেঁধে অত্যাচার থেকে শুরু করে গৃহবধূর স্বামীকে শিকলে বেঁধে উল্টো করে মারধর করার ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার। জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে কচ্ছপ রয়েছে বলে অভিযোগ। কচ্ছপ উদ্ধারে তৎপর বন দপ্তর। বাইরে দীর্ঘক্ষণ কলিং বাজিয়ে ডাকাডাকি করার পরেও কোনো রকম সাড়া মেলেনি। অবশ্যই সে এলাকার মানুষের সাথে কথা বলার পরেও কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি, এবং একটি যে তার বাড়িতে যে ঘোড়া আছে সেই ঘোড়াটি দেখভাল করার জন্য যে যাকে রাখা হয়েছিল তার সাথে কথা বলার পরেও কিন্তু কোনো রকম সদুত্তর মেলেনি। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরেও কোনো রকম সদুত্তর না মেলায় আজকেও কিন্তু খালি হাতে ফিরতে হলো বন দপ্তরের আধিকারিকদের। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে জামাল সর্দারের বাড়ির সুইমিং পুলে থাকা কচ্ছপ উদ্ধার করতে যান বন দপ্তরের আধিকারিকরা। ডিএফও মিলন মণ্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে 6 সদস্যের একটি দল প্রথমে সোনারপুর থানায় আসে। তারপর তারা যান জামাল সর্দারের বাড়িতে, কিন্তু জামাল ফেরার এবং বাড়িতে তালা বন্ধ থাকায় ফিরে যান বন দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবারও বাড়ির দরজা বন্ধ থাকা এবং ভেতর থেকে কোনো রকম সাড়া না মেলায় দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর সেখান থেকে খালি হাতে ফিরে যান বন দপ্তরের আধিকারিকরা। ডিএফও মিলন মণ্ডল জানান, বন দপ্তর থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা তো নন বেলেবল সেকশন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট টোটালটাই, আর এতে মিনিমাম হচ্ছে 3 বছর থেকে 7 বছর অবধি জেল এবং সর্বোচ্চ হচ্ছে 25 লক্ষ টাকা অবধি জরিমানা। ওটাকে রেস্কিউ করার জন্য অলরেডি টিম গেছে, আমার রেস্কিউ করা হবে এবং ওই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যা আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হবে। এদিন জামাল সর্দারের বিরুদ্ধে মুখ খুললেন এলাকাবাসীরা। ওর লোক গরিবদের কাঁদিয়ে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে, জায়গা জমি। পুলিশ প্রশাসন দেখেও কিছু বলতো না? পুলিশ প্রশাসন কিছু বলতো না, বলে উনি ভালো লোক। পুলিশ বলতো ভালো লোক। মানুষের জমি জায়গা আমার জমি আমার নয়, তোমার জমি তোমার নয়, এইভাবে সব মানে লুটপাট করে ওইসব করেছে। আর এঙ্গার বড় দাদা, তৃণমূলের বড় দাদা শেখ সাহেবের পাশের লোক এই করে ওই করেছে। তো হ্যাঁ, বিচারের নাম করে নিয়ে গিয়ে একটা মেয়ে ছেলে মানবান করেছে, তার ধরে পিটেছে, পায়ে ছাঁকল মেরে মানবান করেছে, ধরে মেরেছে, পিটেছে। প্রশ্ন উঠছে, রাতের মধ্যে যদি কেউ কচ্ছপ সরিয়ে দেয় কিংবা চুরি হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? উল্লেখ্য, জামাল সর্দারের নাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে গেলেও তা খারিজ করে দেন বিধায়ক লাভলি মৈত্র। যদিও অভিযুক্ত জামাল সর্দার এখনো অধরা, তার সন্ধানে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোনারপুর থেকে জাহাঙ্গীর হোসেন এবং সুখদেব দের রিপোর্ট, কলকাতা টিভি। আরিয়াদহে জয়ন্ত সিং এর নতুন কুকুরটি ফের প্রকাশ্যে। জয়ন্ত ও তার শাগরেদ রাহুল গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের। দক্ষিণেশ্বর থেকে কামারহাটি রুটে বেআইনিভাবে টোটো অটো চালানোর অভিযোগ, রিক্সা চালকদের উপর অত্যাচারের অভিযোগ। জয়ন্তর আরেক শাগরেদ রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ। কথা না শুনলেই রুট থেকে তুলে অটো বাজেয়াপ্ত,
আড়িয়াদহের ত্রাস জয়ন্তের ফের অত্যাচারের পর্দাফাঁস। জয়ন্ত ও সাগরেদ রাহুল গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। টাকা নিয়ে টোটো রুট চালু করার অভিযোগ, একাধিক রুটে বেআইনিভাবে টোটো অটো চালানোর অভিযোগ, বেআইনিভাবে রথতলা দক্ষিণেশ্বর রুটে অটো ঢুকিয়ে হুমকি, প্রতিবাদ করলেই 6 নম্বর পার করতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ, রিক্সা চালকদের ওপর অত্যাচারের অভিযোগ, আতঙ্কে প্রতিবাদ করতে পারতেন না দাবি রিক্সা চালকদের। টোটোরা তো আমাদেরকে প্যাসেঞ্জার তুলতে দিচ্ছে না কোনো মতে, আমরা কোনো শর্ট প্যাসেঞ্জারও পাচ্ছি না। আর ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জ্যান্ত সিং। দৌড়াতে চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে। প্রথম কথা, ওরা সরকারকে কোনো পয়সা পে করে না। আমাদের যেখানে একটা অটোর সঙ্গে বছরে ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, সব কিছু আছে। ওরা ইল্লিগাল ভাবে গায়ের জোর দেখিয়ে ওরা এই রুটে গাড়ি চালাচ্ছে, টোটো চালাচ্ছে। রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরেওছে। জয়ন্তর আরেক সাগরেদ রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ। অটো চালককে মারধরের অভিযোগ রঞ্জিতের বিরুদ্ধে। অভিযোগ, বেশ কিছুদিন আগে এক অটো চালককে মারধর করেছিলেন রঞ্জিত। পুলিশকে জানানোর পরেও রঞ্জিতের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। আমাদের সমস্যা বলতে আমাদের দীর্ঘদিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে আমাদের জয়ল সিং তালতলা মাঠ ক্লাবের, ওনারাই করেছেন। আমাদের বক্তব্য হলো যে আমরা যেন সব রুটে ভাড়া খাচ্ছি। আমাদের তো রিক্সা, আমরা তো বহুদিনের, আমাদের 7 নম্বর রিক্সা স্ট্যান্ড দোলপিড়ি, আমরা বহুদিন থেকে এখানে ভাড়া খাচ্ছি। কিন্তু এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলেই আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে, যাতে আমরা সুষ্ঠুভাবে সব রুটে আমরা গাড়ি চালাতে পারি। রিক্সা স্ট্যান্ডে আমাদের বহুদিনের রিক্সা স্ট্যান্ড, আমরা তো টোটোর জন্য আমরা গাড়ি চালাতে পারছি না, আমরা বহুদিন ধরে আমাদের এখানে স্ট্যান্ড। জয়ন্ত এবং সাগরেদের দাপাদাপিতে বেআইনি অটো চালকদের সংখ্যা বেড়ে গিয়েছে, ফলে যারা সরকারকে উপযুক্ত ট্যাক্স দিয়ে ওই অঞ্চলে অটো এবং টোটো নিয়মিতভাবে চালান তারা আতঙ্কিত। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মালদার মানিকচকে আক্রান্ত পুলিশ, বেহাল বিদ্যুৎ সেবার প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশকে মার, আঞ্জলিতে মাথা ফাটল পুলিশের এবং মানিকচক থানার আইসির মাথা ফাটে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। গুলি চালানোর অভিযোগ অস্বীকার যদিও করেছেন পুলিশ সুপার। মালদার এই ঘটনায় আটক করা হয়েছে ইতিমধ্যেই 5 জনকে। আপনাদের যে খবর সকাল থেকেই আমরা নজর রেখেছি এই খবরের দিকে, অবশ্যই বিদ্যুৎ পরিষেবা বেহাল হওয়ার কারণেই কিন্তু পথ অবরোধ করেন এলাকাবাসী। ঠিক এই বিষয়ে মালদা জেলার পুলিশ সুপার তিনি ঠিক কি বলেছেন শোনাবো। পরিস্থিতি কন্ট্রোলে আছে, ঠিক আছে। পরে ডিটেইলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাকে সব। পুলিশ কি ইনজুর্ড হয়েছে স্যার? বোথ সাইডস ইনজুরি হয়েছে, আমরা পরে আপনাকে বলবো। মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা বলবো। স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটেছে? না, ওটাই তো বলছি, আমরা ডিটেইলস আপনাকে পরে দেওয়া হবে, ঠিক আছে। কতজন পুলিশ আহত স্যার? আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইনজুরিজ আছে, পরে আমরা বাকি জন যে আছে ওটা এক্সামিনেশন করে আমরা। মানিকচকের এই ঘটনায় এলাকাবাসী তাদের ঠিক কি অভিযোগ শুনুন। কারেন্টের জন্য পথ অবরোধ করেছে, পথ অবরোধে আমরা ফেসে আছি। এখন কতক্ষণ পর্যন্ত থাকবো কোনো হিসাব নাই। এটা নূরপুর কলোনি মন্ডলপাড়া। এর আগেও তো দেখলাম নূরপুরে আরো কয়েকটা জায়গায় অবরোধ করা হয়েছে। এর আগেও আছে, ওখান থেকে কোনো রকম বেরিয়ে চলে এসেছিলাম, কিন্তু এখান থেকে বেরাতে পারছি না। এর জন্য আমরা কমপ্লেন করেছি কি লাইন কেন আসছে, 1 মিনিট থাকছে চলে যাচ্ছে, সারা রাত লাইন থাকে না, দিনের সময় 1 মিনিট আসছে চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, কারোর হার্টের রোগ, কারোর প্রেসারের রোগ, কারোর কি মাথার রোগ, কিরকম থাকবে, সেজন্য আমরা হরতাল করেছি। এখানে লাইন চাই রাত দিন এক সময়। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। ঘটনাটা ঘটেছে আমি শুনেছি খুবই মর্মান্তিক। এটা হচ্ছে পুলিশের গুলি চালানো উচিত হয়নি, এমন ঘটনাটা এমন ঘটেনি যেটা হচ্ছে পুলিশকে গুলি চালাতে হবে। মানুষ বিক্ষোভ জানাচ্ছিলেন, ক্ষোভ দেখাচ্ছিলেন যে আজকে এই যে বিদ্যুতের যে বিভ্রাট, বিদ্যুৎ আপনি গ্রামে গ্রামে দেখবেন যে এখানে সমস্ত জায়গাতে হচ্ছে লো ভোল্টেজ চলছে।
এই লো ভোল্টেজের কারণে মানুষ তারা সেখানে তাদের বিক্ষোভ তারা জানাচ্ছিলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানাচ্ছেন, সেখানে তারা ওখানে গিয়ে হঠাৎ করে গুলি চালিয়েছেন। এটাকে আমি তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি পুলিশের এরকম একটা অ্যাটিটিউডকে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে। তাঁর কি প্রতিক্রিয়া শোনাবো। অবরোধ বিক্ষোভ হতেই পারে, গণতান্ত্রিকভাবে যে কোনো বিক্ষোভ সমাবেশ আন্দোলন চলতেই পারে, তার জন্য কোনো কিন্তু হিংসার আশ্রয়কে আমরা কখনোই সমর্থন করি না। কিন্তু পুলিশেরও অনেক সংযম, অনেক ধৈর্য রাখা প্রয়োজন। গুলি চালনার ঘটনা সর্বতই নিন্দনীয়। কেন পুলিশকে কি পরিস্থিতিতে গুলি চালাতে হলো এ বিষয়ে যথাযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের শাস্তি হওয়া প্রয়োজন। পুলিশ যদি বিরাম প্ররোচনায় গুলি চালায় এবং তাতে যদি গ্রামবাসীরা আহত হয়েছেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু সমানভাবে গ্রামবাসীদের আন্দোলনের বিরুদ্ধে নয়, কিন্তু গ্রামবাসীরা আন্দোলনের নামে যদি হিংসার আশ্রয় নয়, সেটাকে কখনোই সমর্থনযোগ্য বিষয় বলে আমরা মনে করি না। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের কি প্রতিক্রিয়া শুনুন। পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দেয় প্রত্যেক ক্ষেত্রে। পুলিশকে কখনো চটিচাটা পুলিশ, কখনো চাকর বাকর, কখনো রাস্তার কুকুর বলা হয়। বাইরে থেকে লোক নিয়ে এসে মেরে পুলিশের হাড়গোড় ভেঙে দেওয়া হয়, থানা জ্বালিয়ে দেওয়া হয়, জিপ জ্বালিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও পুলিশ সবসময় সহনশীলতা দেখায়। কেন আজকে গুলি চলেছে সে বিষয়ে নবান্ন ইতিমধ্যে খোঁজ খবর দিচ্ছে। বেহাল বিদ্যুৎ পরিষেবা এবং দীর্ঘক্ষণ পথ অবরোধ দেখায় এলাকাবাসীরা ইতিমধ্যে, এবং সেই ঘটনায় পুলিশকে মারধর করার অভিযোগও সামনে এসেছে। এবং তার পাশাপাশি মালদার এই মানিকচকে একদিকে যেমন আক্রান্ত হতে হয়েছে পুলিশকে, সেই অভিযোগ যেমন সামনে এসেছে, অন্যদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও কিন্তু সামনে এসেছে একই সঙ্গে। এবং এখনো পর্যন্ত এই ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, মানিকচকের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আক্রান্ত হতে হয়েছে যেই ঘটনায় পুলিশকে, অন্যদিকে পাল্টা পুলিশের গুলি চালানোর অভিযোগও কিন্তু সামনে এসেছে একই সঙ্গে। এলাকাবাসীর যে অভিযোগ, বারংবার বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তার কোনো সুরাহা মেলেনি। অন্যদিকে মানিকচকের ঘটনা নিয়ে বিদ্যুৎ মন্ত্রীর বিবৃতি, মালদার মানিকচকের ঘটনা দুঃখজনক। এটি লোডশেডিং জনিত ঘটনা নয়। পশ্চিমবঙ্গের কোথাও লোডশেডিং হয় না। মানিকচকে 86টি টাওয়ার বসানোর কাজ সম্পূর্ণ, মাত্র 3টি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। কয়েকজনের অসহযোগিতায় 3টি টাওয়ার বসানো যাচ্ছে না। 3টি টাওয়ার বসালেই উন্নত মানের পরিষেবা দেওয়া সম্ভব, এমনই বিবৃতি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের। আর এবার নজর রাখবো যে খবরের দিকে, যোগী আদিত্যনাথ এবং কেশব প্রসাদ মৌর্যার ঠান্ডা লড়াই। যোগী রাজ্যে ফায়দা তুলতে মরিয়া সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের মনসুর বিধায়ককে বার্তা সপা প্রধানের। বিজেপি ভাঙিয়ে সরকার গড়ার টোপ উপমুখ্যমন্ত্রীকে, এমনটাই জানা যাচ্ছে। যোগী রাজ্যে ফায়দা তুলতে এবার মরিয়া সমাজবাদী পার্টি। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, উত্তরপ্রদেশের যে সম্প্রতি লোকসভা ভোট, সেই ভোটে কিন্তু খুব একটা আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। সেখানে কিন্তু সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের দল, তারা কিন্তু খুব ভালো ফল করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অখিলেশ যাদবের, যদি আমরা এটাকে বলি মনসুন অফার, তিনি যেটা বলেছেন, তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন যে লাও সরকার বানাও, অর্থাৎ এই কেশব প্রসাদ মৌর্য অর্থাৎ উত্তরপ্রদেশের যে উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাদের মধ্যে কিন্তু ঠান্ডা লড়াই আছে। কারণ কেশব প্রসাদ মৌর্য কিন্তু বারবার করে বেশ কয়েকবার যা দেখা গেছে যে বিজেপি বিরোধী কিছু কথাবার্তা, সংগঠন বিরোধী কিছু কথাবার্তা, এবং সম্প্রতি তার যে বক্তব্য যে সরকারের থেকে সংগঠন অনেক বড়, এবং এই যে বক্তব্যটা, সেটা যে কার্যত নাম না করে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই বলতে চেয়েছেন, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এবং এই যে ঠান্ডা লড়াই, অর্থাৎ যোগী আদিত্যনাথ এবং কেশব প্রসাদ মৌর্য যে ঠান্ডা লড়াই, সেই লড়াইটাকে কাজে লাগাতে চাইছে সমাজবাদী পার্টি। এবং সমাজবাদী পার্টি সূত্রে যেটা খবর যে একাধিক বিজেপি বিধায়ক তারা কিন্তু পা বাড়িয়ে আছে
তারা নাকি সমাজবাদী পার্টিতে আসতে চায় এবং সমাজবাদী পার্টির যে সাফল্য এবং অদূর ভবিষ্যতে উত্তরপ্রদেশের বিজেপির যে ক্ষয়িষ্ণু বিজেপি যেটা দাবি করছে সমাজবাদী পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে এই যে 100 বিধায়ক, বিজেপির যে 100 বিধায়ক যারা কিছুটা অসন্তুষ্ট, যাদের মধ্যে অসন্তোষ রয়েছে, ক্ষোভ রয়েছে, তারা চলে আসতে পারে। অর্থাৎ কেশব প্রসাদ মৌর্য যদি চান যে তিনি সরকার গড়বেন, তাহলে সমাজবাদী পার্টির কিন্তু যে 2022-এ যে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু 111টি আসন রয়েছে সমাজবাদী পার্টির দখলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেশব প্রসাদ মৌর্য 100 জন বিধায়ককে নিয়ে তিনি বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সমাজবাদী পার্টি তাকে সমর্থন করবে এবং সেই সমর্থনের উপর ভিত্তি করেই কেশব প্রসাদ মৌর্যকে মুখ্যমন্ত্রী করা হতে পারে এবং সমাজবাদী পার্টি যদি তাদের সমর্থন করে তাহলে সরকার গঠন করতে পারবেন। অর্থাৎ কেশব প্রসাদ মৌর্যর যে ক্ষোভ, যে পুঞ্জীভূত রাগ, সেটাকেই কিন্তু এনক্যাশ করতে চাইছে, সেটাকে কাজে লাগাতে চাইছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। এবং এই যে তার যে মনসুন অফার, অর্থাৎ এই যে বর্ষা চলছে, বর্ষাকালীন যে অফার, অর্থাৎ 100 জন বিধায়ককে নিয়ে তুমি চলে এসো, তোমাকে আমি সমর্থন করব, তোমাকে আমি মুখ্যমন্ত্রী করব, তাহলে এই বিজেপি সরকারের পতন হবে। সেটাকেই কিন্তু অখিলেশ যাদব বলতে চাইছেন যে এই যে মনসুন অফার, অর্থাৎ সলাও সরকার বানাও, মানে 100 জন বিধায়ককে যদি কেশব প্রসাদ মৌর্য ভাগিয়ে নিয়ে চলে আসতে পারেন, তাহলে সমাজবাদী পার্টির সমর্থনে তারা সরকার করতে পারেন। অর্থাৎ বিজেপি সরকারের সেখানে পতন হবে এবং 2022-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে মাথায় রেখে কোথাও একটা কিন্তু এই যে অফারটা এবং লোকসভা ভোটের যে ভালো ফল করা সমাজবাদী পার্টির, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে কিছুটা খারাপ ফল, একটা সময় মাঝখানে যেটা বক্তব্য যেটা আসছিল যে পার্টি নেতৃত্বের বদল হতে পারে, অর্থাৎ যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হতে পারে বা এই ধরনের একটা জল্পনা তৈরি হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেশব প্রসাদ মৌর্য এই ফায়দাটা তোলার জন্য তিনি বহু ক্ষেত্রে বহু কথা বলেছেন, সংগঠন নিয়ে কথা বলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব যেটা বলতে চাইছেন, কেশব প্রসাদ মৌর্য যদি 100 জন বিধায়ককে নিয়ে বেরিয়ে আসেন, তাহলে সমাজবাদী পার্টি তাদের সমর্থন করবে এবং তিনি সরকার করতে পারবেন। অবশ্যই আগামী উত্তরপ্রদেশের এই রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, যোগী আদিত্যনাথ ও কেশব প্রসাদ মৌর্যের ঠান্ডা লড়াই এবং যোগী রাজ্যে ফায়দা তুলতে মরিয়া সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের মনসুন অফার, 100 বিজেপি বিধায়ককে বার্তা সপা প্রধানের। বিজেপি ভাঙিয়ে সরকার গড়ার টোপ উপমুখ্যমন্ত্রীকে এবং অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে পরবর্তীতে উত্তরপ্রদেশের এই রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে এগোয়। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।